আমাদের আজকের গল্প বিয়ে বাড়ির অভিজ্ঞতা। কলমে ছবি ব্যানার্জি। রবিবার রাজস্বী দ্বিতীয়বার চা খেতে খেতে খবরের কাগজটা হাতে নিতেই রান্নাঘর থেকে মা বলল, রাজা, বাজারটা এনে খবরের কাগজ পড়বি, মুদির জিনিসও বাড়ন্ত। রাজা বলল, ফর্দ আর ব্যাগটা দাও। রাজা সব রকম বাজার এনে ডাইনিংয়ে রাখতে না রাখতেই রাজার বাল্যবন্ধু কাম সহকর্মী তপন ঝড়ের বেগে এসে বলল, রাজা, চটপট রেডি হয়ে নে, তোকে আমার সঙ্গে মধ্যমগ্রাম যেতে হবে। রাজা বলল, মধ্যমগ্রাম কেন রে, কোনো সমস্যা? আরে না রে ভাই, আমার পিসির মেয়ের বিয়ে। ও তাই বল, কিন্তু বিয়ে তো সন্ধেবেলায়, বোনের বিয়েতে একেবারে খাওয়ার সময় গেলেই হবে। কিছু কাজের দায়িত্ব তো নিতে হবে। রাজা বলল, বেশ বুঝলাম, কিন্তু এরকম ওর ছুরি তোর বিয়ে বললে কি হুট করে যাওয়া যায়? একে তো বিনা নিমন্ত্রণে যাওয়া, তার ওপর খালি হাতে যাব। একটা গিফট তো কিনতে হবে। গিফট কিনতে গেলে অনেক দেরি হয়ে যাবে। সকাল থেকে পিসি আর ছুটকি মানে বোনের বার পাঁচেক ফোন এসেছে। গিফটটা এখন ডিউ রাখ, পরে দিয়ে দিস। আর বিনা নিমন্ত্রণে বলছিস? পিসির কাছে তোর গল্প এতবার করেছি যে তোকে না দেখলেও ওরা তোকে চেনে। পিসি তোকে বারবার নিয়ে যেতে বলেছে। বাবার ইদানিং শরীরটা ভালো চলছে না, ডাক্তার রেস্টে থাকতে বলেছেন। বাধ্য হয়ে মাও যেতে পারছে না। রাজা বলল, দাঁড়া 1 মিনিট, আমি সদ্য হুমায়ুন আহমেদের হিমু সমগ্র আর মিসির আলী সমগ্র কিনেছি। এখন পড়তে শুরু করিনি, বই দুটো উপহার দিলে কেমন হয়? তোর বোন বই পড়তে ভালোবাসে তো? দারুণ উপহার, ছুটকি তোর মতোই বইয়ের পোকা। যাওয়ার আগে তপন বলল, কাকিমা, রাজা আজ রাতে ফিরবে না, চিন্তা করবেন না, কাল সকালেই চলে আসব। দুজনেরই অফিস আছে। প্রতিমা দেবী বলল, লুচি ভাজছি, খেয়ে বেরোবি। ওরা মধ্যমগ্রাম পৌঁছালো বেলা 12টায়। পিসি বলল, হ্যাঁ রে তপু, তোর না বিয়ের আগের দিন এখানে আসার কথা? তপন বলল, আর বলো না পিসি, শনিবার ছুটি থাকলে কি হবে? বাবাকে ডাক্তার চেক আপ করাতে সারাটা দিন কেটে গেল। তার উপর রাজাকে বলতো বেমালুম ভুলে গেছিলাম। তাই সকালে বেটাকে একেবারে পাকড়াও করে আনতে একটু দেরি হয়ে গেল। খুব ভালো করেছিস বাবা। রাজা, তোমার গল্প তপু এতবার করেছে যে তোমাকে না দেখেই আমি চিনতে পেরেছি। তপন বলল, পিসি, ছুটকি কোথায়? অয়ন হোস্টেল থেকে কবে এলো? অয়ন আজ এসেছে, ও মাত্র 3 দিনের জন্যই এসেছে। ওর সামনে সেমিস্টার পরীক্ষা। দেখ, ওরা ভাই বোন ঘরেই আছে। তোরা কিছু খাবি তো? শুধু চা খাবো পিসি, রাজাদের বাড়িতে টিফিন খেয়েই বেরিয়েছি। তুমি ছুটকির ঘরে 2 কাপ চা পাঠিয়ে দাও। তপন হাঁক ঢাক করে বলল, এই ছুটকি, সরি লাবণ্য, দেখ কাকে এনেছি। লাবণ্য বলল, তোমার বুজুম ফ্রেন্ড মানে রাজা, মানে রাজস্বী নিশ্চয়ই। দেখলি রাজা, তোকে না দেখেও কেমন বলে দিল। তাই তো দেখছি, তুই নিশ্চয়ই আমার নামে উল্টোপাল্টা কথা বলেছিস। আরে না রে ভাই, বরং তোর নামে গুণকীর্তনই করেছি। বিশ্বাস না হলে ছুটকিকে জিজ্ঞেস কর। রাজা একটু হেসে বলল, লাবণ্য নামটা ভারী সুন্দর, একদম চেহারার সঙ্গে মানানসই নাম। কিন্তু লাবণ্য, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আজ তো আপনার আনন্দের দিন। লাবণ্য বলল, গরিবের কি চিন্তার শেষ আছে? অবশ্যই চিন্তা সার, তাদের চিন্তা কখনো ফলপ্রসূ হয় না। জানেন, বড়লোকদের মনে হয় কোনো চিন্তা থাকে না। রাজা বলল, আপনি কি দর্শন নিয়ে পড়াশোনা করেছেন? আসলে লাবণ্য, গরিব বড়লোক সবার চিন্তা থাকে। টেনশন ছাড়া কোনো জীবন হয় না। এক একজনের এক এক রকম টেনশন। কিন্তু আপনার তো অন্তত আজকের দিনে চিন্তা করার কথা নয়। আজ তো আপনার নতুন জীবনে প্রবেশ করার দিন। তপন বলল, আরে রাজা, কি বকবক করছিস? তোর উপহারটা তো দিবি। তোর উপহার দেখলে দেখবি ছুটকির মন খুশি হয়ে যাবে। বাবা মাকে ছেড়ে যেতে হবে বলে মন খারাপ। বই দেখে লাবণ্য খুশিতে ঝলমল হয়ে বলল, অনেক ধন্যবাদ আপনাকে। এই লেখকের বই পড়ার আমার খুব ইচ্ছে ছিল। তপন একটা সোনার চেন দিয়ে বলল, এটা বাবা মা তোর জন্য দিয়েছে। লাবণ্য বলল, তোমার উপহার কোথায়? আমার উপহারটা এখন ডিউ থাক। তুই তোর পছন্দের কিছু বই লিস্ট করে আমাকে দিস, আমি পরে তোকে কিনে দেব। হ্যাঁ রে, অয়ন কোথায়? বুঝলি রাজা, অয়ন পিসির ছেলে। ও যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ছে। ওরা ভাই বোন দুজনেই খুব মেধাবী। তপনের পিসে মশাই অনাদিবাবু হন্তদন্ত হয়ে এসে বললেন, এই যে তপন, তুই এসেই আড্ডাতে বসে গেলি।
অনুষ্ঠান বাড়িটা দেখেছিস? একবার গিয়ে সব ঠিকঠাক আছে কিনা দেখে আয়। এটা তোর বন্ধু নিশ্চয়ই। যাক, শেষ পর্যন্ত বন্ধুকে আনলি দেখে খুব খুশি হলাম। একলা মানুষ আমি, চারদিক সামলাতে নাজেহাল হয়ে যাচ্ছি। তোরা বাবা দুজনে পাশে থেকে বিয়েটা উদ্ধার করে দে। এই অনুষ্ঠান বাড়িটা ভাড়া করতেই মোটা টাকা বেরিয়ে গেল। খুব সাধারণ বাড়ি নিতে পারলাম না, সেখানে গাড়ি পার্ক করার জায়গা নেই বলে। বড় লোকের ঘরে বিয়ে হচ্ছে, তাদের মান সম্মান তো রাখতে হবে। সন্ধে লগ্নে বিয়ে, ওরা 7টার মধ্যেই চলে আসবে। তুই বাবা রাজাকে নিয়ে ওদের ঠিকঠাক আপ্যায়নের ব্যবস্থা করিস। নির্দিষ্ট সময় ছোট বড় 10টা গাড়িতে 40 জন বরযাত্রী সহ বর পৌঁছালো। আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা হুমড়ি খেয়ে বর দেখতে এলো। সবাই বলাবলি করতে লাগলো, অনাদিবাবুর ভাগ্য ভালো বলতেই হবে। পাত্রের যেমন রাজপুত্রের মতো চেহারা, তেমনই বড়লোক ঘর। পাত্রকে বরণ করা ও বরযাত্রীদের প্রাথমিক আপ্যায়ন করার পর পাত্রের বাবা বললেন, আমরা 8টার লগ্নে বিয়ে হয়ে যাওয়ার পর ফিরে যাব। আপনি সেই মতো বরযাত্রীদের খাওয়ানোর ব্যবস্থা করুন। মেয়েকে আশীর্বাদের আগে আপনার সঙ্গে যা কথা হয়েছিল সেটা রেডি আছে তো? অনাদিবাবু বললেন, বেয়াই মশাই, এই অ্যাটাচিতে 5 লাখ টাকা আছে। বাকি 3 লাখ টাকা 1 থেকে 1.5 মাসের মধ্যেই দিয়ে দেব। আসলে যে জমিটা 8.5 লাখ টাকায় বিক্রি করেছি সেটার পুরো টাকাটা এখনো পাইনি, তাই জমিটা এখনো রেজিস্ট্রি হয়নি। পাত্রের বাবা বললেন, দেখুন, আপনার এসব কৈফিয়ত শুনে আমার কোনো লাভ নেই। আপনি কথার খেলাপি করেছেন। আমাদের তো সামান্য 10 লাখ টাকা ক্যাশ দাবি ছিল, কোনো ফার্নিচার বা গয়নাগাটির দাবি ছিল না। তাও আপনার অনুরোধে এক কথায় 2 লাখ ছেড়ে দিয়েছি। না মশাই, প্রথম কথা, কুটুম্বিতা শুরুতেই কথার খেলাপি করা মেনে নেওয়া যায় না। আর দ্বিতীয় কথা, একবার বিয়ে হয়ে গেলে টাকাটা যে আপনি দেবেন তার গ্যারান্টি কি? এ বিয়ে হবে না। অনাদিবাবু ছেলের বাবার হাত দুটো জড়িয়ে ধরে বললেন, দয়া করুন বেয়াই মশাই, আমি একজন শিক্ষক, আমি কথার খেলাপি করব না। আপনি গ্যারান্টি হিসেবে জমির দলিলটা না হয় কাছে রাখুন। দেখুন মশাই, আমার ছেলে বাজারের আলু পটল নয়। এর 4 গুণ টাকা গা ভরা গয়না ফার্নিচার দিয়ে বহু জায়গায় আমার ছেলের বিয়ের সম্বন্ধ এসেছিল। নেহাত আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করেছিল বলে সামান্য টাকায় বিয়ে দিতে রাজি হয়েছিলাম। আপনাকে 2 ঘন্টা সময় দিচ্ছি টাকাটা জোগাড় করার জন্য। রাত 10টায় একটা লগ্ন আছে, ওই লগ্নে বিয়ে হতে পারে। অনাদিবাবুকে উদ্বিগ্ন মুখে মেয়ের কাছে আসতে দেখে তপন জিজ্ঞেস করলো, কি হয়েছে পিসেমশাই, আপনাকে এমন দেখাচ্ছে কেন? অনাদিবাবু হাউ হাউ করে কেঁদে বললেন, সর্বনাশ হয়ে গেছে বাবা। ওদের দাবি মতো 8 লাখ টাকার মধ্যে 5 লাখ দিয়ে ছেলের বাবাকে অনুরোধ করেছিলাম 1-1.5 মাসের মধ্যে জমিটা রেজিস্ট্রি হলে বাকি টাকা দিয়ে দেব। আজই সব টাকা না দিলে ওরা পাত্র উঠিয়ে নিয়ে যাবে বলছে। তপন বলল, এসব কি বলছো তুমি? এত টাকা বরপণ দিয়ে তুমি ছুটকির বিয়ে ঠিক করেছো? ও ইংরেজি নিয়ে MA বিএড করেছে, ওকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগটুকুও দিলে না। ওদের বলে এসো এই বিয়ে আমরাই দিতে চাইছি না, ওদের চলে যেতে বলো। অনাদিবাবু বললেন, বড় বড় কথা বলা খুব সহজ তপন, চাকরি পাওয়া অত সহজ নয়। দেশে লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়ে বসে আছে। লাবণ্য তো প্রথমবার SSCতেও বসেছিল, চাকরি পাওয়ার হলে প্রথমবারই পেত। তপন বলল, একবার পায়নি বলে ভবিষ্যতেও পাবে না। ছুটকি তো এবারেও পরীক্ষা দিয়েছে, পেলে পাবে, কিন্তু বিয়ের বয়স তো থেমে থাকবে না। এই সম্বন্ধটা একরকম যেচেই এসেছিল। পাত্র নিজে লাবণ্যকে পছন্দ করেছিল, আর পণ ছাড়া কটা বিয়ে হয় বলতে পারিস? এরা স্ট্রেট কাট বলেছে, অন্যরা একটু কায়দা করে ঘুরিয়ে দাবি করে। ব্যাপার তো সেই এক। সব বাবা মা মেয়ের সুখী সংসার দেখতে চায়। এই বিয়ে একবার ভেঙে গেলে ওর আর বিয়ে হবে? বাড়িতে আত্মীয় স্বজনে গিজগিজ করছে, নিমন্ত্রিত লোকজন আসতে শুরু করেছে। এই অবস্থায় পাত্র চলে গেলে লোকে মেয়ের চরিত্র নিয়ে কানাঘুষো করবে। তারা শুধুমাত্র টাকার জন্য বিয়ে ভেঙে গেল বুঝবে না। মেয়েদের মিথ্যে কলঙ্ক ডালপালা মেলে মুহূর্তে ছড়িয়ে পড়ে। তপন বলল, আচ্ছা পিসেমশাই, এই বিয়েতে ছুটকির মত ছিল? মেয়ের মত নিয়েই বিয়ে ঠিক করেছি, বরপণের ব্যাপারটা জানাইনি। পিসেমশাই, আমি 3 লাখ টাকা আগামীকালই দিয়ে আসতে পারি, পরে তোমার সুবিধা মতো শোধ করে দিতে। কিন্তু দেব না, আমি পাত্রর সঙ্গে নিজে কথা বলছি। তপন বলল, রাজা, তুই তো সবটা শুনলি, তুইও সঙ্গে চল। তপন সোজা সুজি ছেলেকে জিজ্ঞেস করলো, ভাই, আপনার নাম তো অনির্বাণ। অনির্বাণ নামের মানে জানেন?
যে আগুন কখনো নেবে না। আপনার কি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আগুন আছে? অনির্বাণ বলল, আপনি কি ঠিক বলতে চাইছেন? আপনার হেয়ালি আমি বুঝতে পারছি না। তার আগে বলি, আমি লাবণ্যর মামাতো দাদা, আর এই মামার বন্ধু রাজস্বী। আচ্ছা, আপনি কি জানেন আপনার বিয়েতে আপনার বাবা 8 লাখ টাকা বরপণ চেয়েছেন? জানি, আর এটাও জানি ওই টাকার মেজরিটি টাকা লাবণ্যর জন্যই খরচ করা হবে। বাহ, তাই নাকি? তা বেশ বেশ। বড়দের মধ্যে যখন বিয়ের ব্যাপারটা ফাইনাল হয়ে গেছে, তখন আমরা বরং একটা সমাধানের আলোচনা করি। দেখুন ভাই, আমার পিসেমশাই জমি বেচে 5 লাখ টাকা আপাতত জোগাড় করতে পেরেছেন। তিনি সামান্য প্রাইমারি স্কুলে চাকরি করেন। বাড়িতে 7 জন সদস্যের খাওয়ার খরচ, 2 ছেলেমেয়ের লেখাপড়ার খরচ চালিয়ে তেমন সঞ্চয় করতে পারেনি। আপনি তো বললেন ওই টাকার সিংহভাগ লাবণ্যর জন্যই খরচ করবেন। আমি বলি কি, লাবণ্যর জন্য আপনাদের 1 পয়সাও খরচ করতে হবে না। ওই 5 লাখ টাকা আপনারা নিজেদের জন্যই খরচ করুন। বাকি 3 লাখ টাকার গয়না কিনে বৌভাতের অনুষ্ঠানে আমি নিজে আপনাদের বাড়ি পৌঁছে দেব। আপনি তো নিজেই লাবণ্যকে পছন্দ করেছিলেন, তাই আপনি এই কথাটা বাবাকে বুঝিয়ে বলুন। ভয় নেই, আমি আর রাজা দুজনেই ব্যাংকে একটা সম্মানজনক পদেই চাকরি করি। আপনার বাবার টাকা মার যাবে না। অনির্বাণ বলল, দেখুন, আমি বাবা মার একটাই ছেলে, তাদের আমি ভালোবাসি, সম্মান করি। তাদের ডিসিশনের বিরুদ্ধে আমি যেতে পারবো না। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? আপনার বাবা পুরো 8 লাখ টাকা হাতে পেলে তবেই আপনি বিয়ের পিঁড়িতে বসবেন? আচ্ছা, আপনি সত্যি মানুষ তো, নাকি চকচকে সুন্দর চেহারার একটা বৃহন্নলা? আপনাকে তো আমার খিস্তি মেরে গাল দিতে ইচ্ছে করছে মশাই। ইচ্ছে করলে পাড়ার লোক ডেকে আপনাকে উত্তম মধ্যম ধোলাই দিয়ে বিয়ের পিঁড়িতেই বসাতাম, কিন্তু এটা আমরা করব না। একটা মেরুদণ্ডহীন ছেলের সঙ্গে বিয়েটা না হয়েছে ভালোই হয়েছে। যান, এই মুহূর্তে দলবল নিয়ে চলে যান। তপন বলল, চল রাজা, নিচে পিসেমশাইকে খবরটা জানাই। তুই তো সবটা দেখলি, তোর কি মনে হয় আমি ভুল কিছু করলাম? আমি পরদিন ওদের হাতে 3 লাখ টাকা তুলে দিলে হয়তো ওরা বিয়েতে রাজি হলে হতে পারত, কিন্তু ওই ছেলের সঙ্গে বিয়ে হলে ছুটকির জীবনটা বরবাদ হয়ে যেত। রাজা বলল, তুই একদম ঠিক কাজ করেছিস। ওরা নিচে এসে দেখলো শুধু পিসেমশাই নয়, ছুটকির দাদু ঠাম্মা আর ঘনিষ্ঠ কিছু আত্মীয় আছে। তপনকে ফিরতে দেখে পিসি ব্যাকুল হয়ে বলল, তপু, ওদের রাজি করাতে পারলি? ঠাম্মা বলল, বিয়ের লগ্ন যে বয়ে যাচ্ছে। তপন বলল, পিসেমশাই, ওরা কসাই, ওখানে বিয়ে হলে ছুটকি সুখী হতো না। ওদের উত্তম মধ্যম ধোলাই দিয়ে তাড়ানো উচিত ছিল। আমি ভদ্র ভাষায় ওদের চলে যেতে বলেছি। ঠাম্মা কেঁদে উঠে বলল, নাতনিটা আমার লগ্নভ্রষ্টা হলো। পিসি বলল, বিয়েটা তুই শেষ পর্যন্ত ভেঙে দিলি তপু। বলতে বলতেই অজ্ঞান হয়ে পড়ে গেল। পিসেমশাই বললেন, কাজটা তুই ভালো করলি না তপন, তোকে আমি ভরসা করেছিলাম। আমি এর মধ্যে ছোটাছুটি করে বাড়ির দলিলটা বন্ধক দিয়ে 2 লাখ টাকাও জোগাড় করে এইমাত্র ফিরলাম। আমার মান সম্মান সব চলেই গেল। আত্মীয় স্বজনের কাছে আমি মুখ দেখাবো কি করে? তপন বলল, পিসেমশাই, তুমি টাকা ফেরত দিয়ে দলিলটা নিয়ে এসো, আর ঠান্ডা মাথায় গোটা ব্যাপারটা ভেবে দেখো। ছুটকির জীবনের চেয়ে তোমার মান সম্মান বড় হলো। এখনকার সময় লগ্নভ্রষ্টা বলে কিছু হয় না, আর এই গসিপটাও মানুষ বেশি দিন মনে রাখবে না। তোর পিসি তো অজ্ঞান হয়ে গেছে। এই ঘটনার পর যদি তার ভালো মন্দ কিছু হয়ে যায়, আমার বাবার বয়স হয়েছে, এত বড় ধাক্কাটা সামলাতে পারবে? মেয়েটা কেমন পাথর প্রতিমার মতো বিয়ের সাজে বসে আছে দেখেছিস? রাজা ততক্ষণে পিসির চোখে মুখে জল দিতে শুরু করেছে। রাজা মুখ তুলে বলল, ভয় নেই, জ্ঞান ফিরছে। তপন, তুই চটপট একটা ডাক্তার ডাকার ব্যবস্থা কর। আমি একটু লাবণ্যর সঙ্গে একলা কথা বলতে চাই। লাবণ্য বলল, বলুন রাজস্বী, কি বলতে চান? দয়া করে আমাকে সান্ত্বনা দেবেন না। বিশ্বাস করুন, আমার নিজের জন্য একটুও কষ্ট হচ্ছে না, শুধু বাবা মা দাদু ঠাম্মার জন্য কষ্ট হচ্ছে। রাজা বলল, কথাটা সবার সামনে বলতে পারতাম, কিন্তু আপনার মতামতের জন্য বলতে পারিনি। আমি ব্যাংকে চাকরি করি। তপন আমার ছোটবেলার বন্ধু ও সহকর্মী। আমার বাবা নেই, একটা পুরনো ফ্ল্যাট, আর এই চাকরির বাইরে কোনো মোটা টাকা ব্যাংক ব্যালেন্সও নেই। তপনের মতো 4 চাকা গাড়ি তো দূরস্থান, একটা মোটর বাইকও নেই। আমি জানি লাবণ্য, ভবিষ্যতে আপনার অনেক ভালো ছেলের সঙ্গেই বিয়ে হবে। লাবণ্য বলল, এসব কথা আমাকে কেন বলছেন? রাজা বলল, আপনি সাহস দিলে আমার ইচ্ছাটা জানাতে পারি। আপনার আপত্তি থাকলে অকপটে বলে দেবেন।
আমি বুঝতে পারছি না আপনি ঠিক কি বলতে চাইছেন। রাজা বলল, আমার সামান্য যোগ্যতায় আপনাকে জীবন সঙ্গিনী হিসাবে চাওয়াটা ঠিক কতটা ধৃষ্টতা হবে ভেবে বলতে খুব সংকোচ হচ্ছিল। লাবণ্য, আমি আপনাকে বিয়ে করতে চাই। লাবণ্য বলল, আপনি কি আমাকে ব্যঙ্গ করছেন নাকি সাময়িক আবেগে করুণা করছেন? দেখলেন না আমার বাবাকে শেষ পর্যন্ত আমাদের বসত ভিটে বন্ধক দিতে হলো, তবু তো শেষ রক্ষা হলো না। রাজা বলল, আচ্ছা লাবণ্য, এই যে আপনার বাবা তার ক্ষমতার বাইরে সর্বস্ব উজাড় করে মোটা টাকা পণ দিয়ে আপনার বিয়ে দিচ্ছিলেন, এটা আপনি সমর্থন করেন? দেখুন, এই বর পণ দেওয়ার ব্যাপারে আমি কিছু জানতাম না, আগে জানলে বিয়েতে রাজি হতাম না। তাছাড়া আমার সমর্থন বা অসমর্থনে সমাজের কিছু বদল ঘটবে না। এখনও রমরম করে পণ প্রথা চলছে, ব্যতিক্রমী অবশ্যই কেউ কেউ আছেন। তপুদার কাছে আমি কৃতজ্ঞ, আপনি সঙ্গে ছিলেন বলে আপনাকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। রাজা বলল, আমার উত্তরটা কিন্তু এখনো পাইনি লাবণ্য। লাবণ্য একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন? আপনার মা মানবেন তো? লাবণ্য, আমি সাবালক, আমার মা বেশি লেখাপড়ার সুযোগ পাননি। মার হয়তো আর 5টা সাধারণ মায়ের মতো আমার প্রতি একটা অধিকার বোধ আছে, কিন্তু সেই অধিকার কখনোই আমার সিদ্ধান্তের অন্তরায় হবে না। লাবণ্য বলল, আপনার মতো ছেলে যে কোনো মেয়েরই স্বামী হিসাবে কাম্য। আমি এখানে অন্য কারোর সাথে কথা বলছি না, আমি শুধু আপনার কথা জানতে চাইছি। তাহলে কি মৌনং সম্মতি লক্ষণম বলে ধরে নেব? লাবণ্য মুখটা তুলে একটু মিষ্টি হেসে বলল, তাই বুঝি? আমি মত পেয়ে গেছি লাবণ্য। রাজা তপনকে বলল, তপন, তোর পিসি সুস্থ হয়েছেন, আপাতত সুস্থ আছে, কিন্তু খুব কান্নাটাকাটি করছে। তোকে একটা কথা বলার ছিল। আমি লাবণ্যর মতামত নিয়েই ওকে বিয়ে করতে চাই। সত্যি বলছিস রাজা? এ তো ছুটকির পরম সৌভাগ্য। তোর পিসি পিসামশাই রাজি তো? কি বলছিস রে, ওরা তো হাতে চাপ পাবে। জানিস রাজা, আমি একবার ভেবেছিলাম কথাটা তোকে বলবো, কিন্তু শেষ পর্যন্ত বলতে পারিনি। আমার মনে হয়েছিল আমি হয়তো বন্ধুত্বের সুযোগ নিচ্ছি, কিন্তু কাকিমা তো ইতিমধ্যে তোর জন্য আত্মীয় স্বজনকে তোর বিয়ের কথা বলতে শুরু করেছেন। বলতে শুরু করলেও বিয়ে এখনো ঠিক হয়নি। বিয়েটা ভেঙে যাওয়াতে নিজেকে বড় অপরাধী লাগছিল রাজা। তুই আমাকে বাঁচালি ভাই, তোর বন্ধু হিসাবে নিজেকে আজ গর্বিত মনে হচ্ছে। রাত 10টার লগ্নে তপনের পিসেমশাইয়ের একটা নতুন ধুতি ও পাঞ্জাবি পরে লাবণ্য আর রাজার বিয়ে সম্পন্ন হলো। আত্মীয় স্বজন নিমন্ত্রিত প্রতিবেশীদের ফিসফাস বেশ কিছুক্ষণ ধরে শুরু হয়েছিল। বিয়েটা শুরু হতেই তাদের ফিসফিসানি আচমকা বন্ধ হয়ে গেল। পরদিন তপন বলল, ভাই রাজা, আমি তোর সঙ্গে গেলে আমার খুব ভালো লাগতো, কিন্তু কাকিমাকে তো একটু হলেও আমি চিনি। এই ঝড়টা ভাই তুই একাই ম্যানেজ কর। রাজা একটু হেসে বলল, তপন, বিয়ে যখন করেছি তখন আজ কেন? সারা জীবন সব রকম ঝড় ঝঞ্ঝা থেকে আমি লাবণ্যকে লক্ষ্য রক্ষা করব। তুই বরং আগামীকালকের জন্য ছোট করে একটা অনুষ্ঠানের আয়োজন কর। কিছু বন্ধু বান্ধব, অফিসের সহকর্মী আর আমাদের কয়েকজন প্রতিবেশী শুধু নিমন্ত্রিত থাকবে। বেলা 9টায় সব রকম স্ত্রী আচার শেষ করে ওরা রওনা হলো। বাড়ির দরজা নক করতেই রাজার মা ওদের দেখে ভূত দেখার মতো চমকে গিয়ে বলল, এ কি কাণ্ড, তুই কাকে সঙ্গে করে নিয়ে এলি? রাজা বলল, মা, ওর নাম লাবণ্য, তপনের পিসির মেয়ে, ওকে আমি বিয়ে করেছি। বিয়ে করেছিস? তাহলে কি সব আগে থেকেই ঠিক করা ছিল? তোর বন্ধু জেনে শুনেই সর্বনাশ করলো? মা, সংযত হয়ে কথা বলো, কেউ আমার সর্বনাশ করেনি, আমি নিজের সিদ্ধান্তেই বিয়ে করেছি। লাবণ্য আমাকে যে বিয়ে করতে রাজি হয়েছে সেটা আমার সৌভাগ্য বলে মনে করি। আমি এই বিয়েতে উপস্থিত না থাকলে বিয়েটা হয়তো হতো না, কিন্তু লাবণ্যরও কিছু ক্ষতি হতো না। এই বিয়ের পিছনে একটা ঘটনা আছে, সব বলবো তোমাকে। তুমি আগে লাবণ্যকে বরণ করে ঘরে ঢুকতে দাও। রাজার মা মুখে একরাশ বিরক্তি নিয়ে বলল, বরণ করব বললেই তো বরণ করা যায় না, হঠাৎ করে বরণের জিনিস পাবো কোথায়? রাজা বলল, তুমি অন্তত প্রদীপ ছেলে বরণ করে আমাদের আশীর্বাদ করো, আশীর্বাদটাই বড় কথা। রাজার মা ওদের ঘরে বসিয়ে বলল, আজ নিশ্চয়ই অফিস যাবে না? রাজা, কাজ শেষ করতে তো অনেক খাটুনি হয়েছে। রাজা বলল, না মা, আজ যাব না, কাল যেতে হবে। কাল সন্ধ্যার সময় বৌভাতের একটা ছোট করে অনুষ্ঠানের ব্যবস্থা করবে। তপন, বাহ, সব ব্যবস্থা করে ফেলেছিস? মাকে এখন আর দরকার নেই। তা কি দেখে মেয়েকে পছন্দ করলি বাবা? মেয়ে তো তোর চেহারার ধারে কাছে দাঁড়াতে পারবে না।
চেহারায় আলগা চটক ছাড়া আছেটা কি? তোর ছোট মাসি তোর জন্য যে সম্বন্ধটা দিয়েছিল তারা 5 লাখ টাকা নগদ ক্যাশ, গা ভর্তি গয়না ছাড়াও বড় স্ক্রিনের টিভি, ডাবল ডোর ফ্রিজ থেকে শুরু করে যত রকম ফার্নিচার সব দেবে বলেছিল। মেয়ের দুধে আলতা গায়ের রং, শুধু বিয়ে পাশ করতে পারিনি, তাই এই বিয়েটা করার আগে আমার মতামত নেওয়ার প্রয়োজনটুকু মনে করিসনি? রাজা বলল, মা, লাবণ্য আমার বিবাহিতা স্ত্রী, তুমি ওকে সম্মান দিয়ে কথা বলো। আর তোমার মতামত? মা, তোমার সীমাহীন লোভের কথা আমি জানতাম, তাই তোমাকে জানাইনি। লাবণ্যর সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছিল তারা 8 লাখ বরপণ চেয়েছিল। ওর বাবা 5 লাখ টাকা দিয়ে বাকি 3 লাখ 1 থেকে 1.5 মাস পরে দেবেন বলেছিলেন। ওরা পুরো টাকা না পাওয়ায় বর উঠিয়ে নিয়ে যায়। মা বলল, বামন হয়ে চাঁদে হাত বাড়ালে এমন তো হবারই কথা। মেয়ের গায়ে তো ওই তো ফঙ্গবেনে গয়না দিচ্ছি, তা বরপণের 5 লাখ তোকে দিয়েছে? ওরা দিতে চেয়েছিলেন, কিন্তু আমি নিইনি। মা, আমি বাবার আদর্শ আর শিক্ষায় বড় হয়েছি। এখানে ঘটনাচক্রে বিয়েটা না হলেও আমি বিয়েতে 1 টাকাও বরপণ নিতাম না। মা বলল, তা নিবি কেন? কার ছেলে দেখতে হবে তো, সেও তো ধর্মপুত্র যুধিষ্ঠির ছিল। না হলে একই সঙ্গে চাকরি করে চোখের সামনে কতজন মার্বেল বসানো, দোতলা বাড়ি, 4 চাকার গাড়ি, বছরে 3 বার বেড়ানো ছাড়াও নিত্য নতুন গয়না কি না করেছে। তুই তো তারই ছেলে। বাপ আর কিছু না রেখে যাক, ধর্মের বীজটা বেশ শক্তভাবে ব্যাটার মাথায় পুঁতে দিয়ে গেছে। সে সারা জীবন চাকরি করে একটা 40 বছরের পুরনো 2.5 রুমের ফ্ল্যাট ছাড়া আর কি করেছে? চাকরিতে অবসর নেওয়ার পর যা টাকা পেয়েছিল কাল রোগ ধরিয়ে তার পিছনে খরচ করে সর্বশান্ত করে রেখে গেল। রাজা বলল, এসব কথা তুমি বহুবার বলেছ মা। বাবা ইচ্ছে করে রোগ বাঁধায়নি, আর বাবা সাধ্যমতো সৎভাবে যেটুকু পেরেছেন করেছেন। আমাদের বিলাসিতার অভাব থাকলেও কখনো সুখ স্বাচ্ছন্দ্যের অভাব ছিল না। বাবার অসময় মৃত্যু না হলে তোমার অপূর্ণ ইচ্ছেগুলো অবশ্যই পূরণ করতেন নিজের টাকায়। আমি তো মোটে 2 বছর চাকরি করছি, আমিও সাধ্যমতো চেষ্টা করব মা তোমার ইচ্ছে পূর্ণ করতে। মা, তুমি শুধু তোমার লাগাম ছাড়া লোভকে সংযত করো। পরের টাকা নিয়ে বিলাসিতা করার মধ্যে গৌরব কিছুই নেই। আর কখনো তুমি লাবণ্যকে অপমান করো না। মা, অনেকটা বেলা হয়ে গেল, আজ কি বাইরে থেকে খাবার আনাবো? কোনো দরকার নেই, আমি রান্না বসাচ্ছি। তোরা কি কিছু খাবি? রাজা বলল, না মা, আমরা জল খাবার খেয়েই বেরিয়েছি। আমি লাবণ্য আমার আর তোমার জন্য চা করে আনছি। চাটা আমি করছি, তোরা স্নান সেরে নে। ফুলশয্যার রাতে রাজা লাবণ্যর আঙুলে আংটিটা পরিয়ে দিয়ে বলল, লাবণ্য, এটা আমার খুব সামান্য উপহার। লাবণ্য বলল, কিন্তু তোমাকে রিটার্ন উপহার দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। তুমি তো আমাকে শ্রেষ্ঠ উপহারটা দিয়ে দিয়েছো লাবণ্য। কি দিয়েছি? তোমার তুমিটাই তো সারা জীবনের জন্য আমাকে দিয়েছো। লাবণ্য, একটা কথা, আমার মায়ের ব্যবহারের জন্য আমি লজ্জিত। মায়ের হয়ে আমি ক্ষমা চাইছি। লাবণ্য বলল, রাজা, তোমার লজ্জা পাওয়ার বা ক্ষমা চাইবার কিছু নেই। উনি চারপাশে যা অহরহ দেখছেন সেটাই বলেছেন। তোমার বাবার মতো চাকরি করে অনেককেই গাড়ি বাড়ি করতে দেখেছেন, বিয়েতে আত্মীয় স্বজনকে পণ নিতে দেখেছেন। তোমার মতো আদর্শবাদী পুরুষ সত্যি তো বিরল। ভেবো না, আমি ঠিক অ্যাডজাস্ট করে চলতে পারবো। রাজা বলল, বাঁচালে তুমি। আসলে মাকে আমি খুব ভালোবাসি, শুধু মায়ের অন্যায়টা মেনে নিতে পারি না। আর একটা কথা, আমার ব্যাংকের ছুটি ছাটা খুব কম, তাই শনি থেকে মঙ্গলবার এই কটা দিনে একটা ছোট্ট হানিমুন ট্যুর করব। কোথাও যেতে চাও? লাবণ্য বলল, আমি পুরী 3 বার গেছি। মন্দারমণি গেলে কেমন হয়? ওকে ম্যাডাম। পরদিন খুব সকালে উঠে লাবণ্য চা করে শাশুড়ি মাকে ডাকলো। শাশুড়ি মা বলল, তুমি এ বাড়ির কে কি পছন্দ করে সেটা একদিনে বুঝে গেছো। আমি দুধ চা খাই, রাজা লিকার খায়। রাজাকে চা দাও, আমার চা আমি নিজেই করে নিতে পারবো। লাবণ্য বলল, ঠিক আছে মা, আর ভুল হবে না। আমি কি রান্নাটা বসিয়ে দেব? না বাছা, তোমাকে কিছুই করতে হবে না। আর তুমি রান্নার জানোটা কি? মা, আমি খুব ভালো রান্না করতে পারি। শোনো, এতদিন আমি রান্না করে এসেছি, তুমি 2 দিন এসে আলগা পিরিত দেখানোর চেষ্টা করো না। দিন 10 পর রাজা অফিসে বেরোনোর পর একদিন ফোনে শাশুড়ি মা কার সঙ্গে কথা বলছিলেন। ফোনটা স্পিকারে দেওয়া ছিল, দুপক্ষের কথা স্পষ্ট শোনাই যাচ্ছিল। কথোপকথন ইচ্ছে না হলেও কানে আসছিল। ও প্রান্তে সম্ভবত শাশুড়ি মার ছোট বোন ছিল। সে বলছে, হ্যাঁ রে বর্তি, রাজার বিয়ে দিলি, একবারও যেতেও বললি না। আমি গেলে কি বিয়েতে ভাঙচি দিতাম?
আমার আনার সম্বন্ধে চেয়ে নিশ্চয়ই আরও বেশি পাওনা গণ্ডা পেয়েছিস। যাকগে, তা বউ কেমন হলো? আর কেমন পাওনা গণ্ডা হলো শুনি। এ প্রান্ত থেকে শাশুড়ি মা বলছেন, আমার কপালের কথা আর বলিস না। রাজা তো হঠাৎই বিয়ের নেমন্তন্নে গিয়ে তাদের দুঃখে বিগলিত হয়ে লগ্নভ্রষ্টা থেকে মেয়েকে বাঁচাতে বিয়ে করে পরোপকারের একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। বউ দেখতেও আহামরি কিছু নয়, গায়ে ফঙ্গ বেনে কটা গয়না ছাড়া কিছুই দেয়নি। ওরা নাকি 5 লাখ টাকা দিতে চেয়েছিল, ধর্মপুত্তুরের বেটা নাকি সেটা নেয়নি। ওটা পেলেও না হয় মন্দের ভালো, যা হোক হতো। ও প্রান্ত থেকে বলল, সে কি রে, তাহলে শেষ পর্যন্ত একরকম ঘরের ঘর থেকেই তোর বউ জুটল? সবই আমার কপাল রে। মনে করেছিলাম নগদ টাকাটা দিয়ে সব ঘরের মান্ধাত্তা আমলের ক্ষয়ে যাওয়া মোজেকটা তুলে ঝকঝকে মার্বেল বসাবো, রান্নাঘরটা মনের মতো সাজাবো। সব শেষ হয়ে গেল। আমিও তেমনি বউয়ের সঙ্গে ঠান্ডা ব্যবহার করছি। সে আবার ঢং করে বলে, মা এটা করব ওটা করব বলে আদিক্ষেতা দেখাতে আসে। শুনলে হাড় পিত্তি শুদ্ধ জ্বলে যায়। নেহাত রাজার ভয় তেমন কটু কথা বলতে পারি না, কিন্তু অন্তর টিপ্পনি দিতে ছাড়বো না, এই আমি তোকে বলে রাখলাম। ঠান্ডা কথায় হুল ফোটানোর জ্বালাটা হাড়ে হাড়ে টের পাবে। হ্যাঁ রে, লেখাপড়া কতটা করেছে, নাকি সেটাতেও লবডঙ্কা? কি জানি, আমি ওসব জানতে চাইনি। লেখাপড়া ধুয়ে কি জল খাবো? লাবণ্য ভাবল এই জন্যেই শাশুড়িমা ফোনটা স্পিকারে রেখে কথা বলছিল, যাতে সব কথা সে শুনতে পায়। সবটা শুনে লাবণ্যর মনটা খারাপ হলেও শাশুড়ি মার প্রতি করুণাই হলো। আরও দিন 7 পর একদিন দুপুর 12টায় রাজাদের বাড়ির কলিং বেলটা বেজে উঠল। শাশুড়ি মা দরজা খুলে দিয়ে দেখল একটা অপরিচিত ভদ্রলোক একটা ব্যাগ হাতে দাঁড়িয়ে আছেন। বলল, কাকে চান? ভদ্রলোক নমস্কার করে বললেন, বেয়ান, আমি লাবণ্যর বাবা। তাই অসময় যে? মেয়ে শ্বশুরবাড়ি আসতে কি সময় অসময় লাগে বেয়ান? বাহ বাহ, এর মধ্যেই মেয়ের বাড়ি হয়ে গেল। না বেয়ান, আপনার বুঝতে ভুল হলো। আমি বলেছি মেয়ের শ্বশুর বাড়ি। তা হাতে ব্যাগ দেখছি, কদিন থাকার পরিকল্পনা নিয়ে এসেছেন বুঝি? অনাদিবাবু বললেন, সব কথা কি বাইরে দাঁড়িয়ে বলবো? আসুন, রাজার ঘরে বসুন। অনাদিবাবু বললেন, বেয়ান, আমি ছুটকির সঙ্গে একটু কথা বলেই চলে যাব। শাশুড়ি মা বলল, বেশ, মেয়ে তো এখানেই আছে, আপনারা মনের সুখে কথা বলুন। লাবণ্য, তোমার বাবাকে জল মিষ্টি কি আছে দিও, আমি আমার ঘরেই গেলাম। শাশুড়ি মা চলে গেলে অনাদিবাবু বললেন, হ্যাঁ রে মা, তোর শাশুড়ি মা কি খুব রাগী? ওনার ব্যবহারটা তো আমার ভালো ঠেকলো না। তোর সঙ্গে ভালো ব্যবহার করেন তো? লাবণ্য বলল, বাবা, বেশিরভাগ বাবা মায়ের ছেলের বিয়ে নিয়ে অনেক আশা থাকে। তারা দরাদরি করে মোটা অঙ্কের বরপণ দাবি করে। তুমি তো বরপণ দিয়ে মেয়ের বিয়ে দিতে চেয়েছিলে। আমার শাশুড়ি মার ছেলেকে নিয়ে আশা ভঙ্গ হয়েছে। ভেবো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু রাজাকে তো অন্যরকম মনে হয়েছিল। তাকে তো আমি টাকাটা দিতেই চেয়েছিলাম। বাবা, রাজা নিতে চাইনি বলে ওর মা নেবে না ভাবলে কি করে? তুমি কি টাকাটা এনেছো? এই তো, এই ব্যাগে আছে। আর জমিটার রেজিস্ট্রি হয়ে গেছে। ধার দেনা মিটিয়ে এখনও 2 লাখ টাকা আছে। ওই টাকা দিয়ে আরও কিছু চাইলে দিতে পারবো। ভালো কথা, তোর এসএসসির রিটিন পরীক্ষার র্যাঙ্ক তো খুব ভালো হয়েছে। রাজাকে বলেছিস? লাবণ্য বলল, না বাবা, বলিনি। এখনও আরও একটা ধাপ আছে, সেটা উচ্চে গেলেই জানাবো। আমি ওখান থেকে ভাইবা দিতে চাই। তুমি সামনের মাসে আরেকবার এসে আমাকে নিয়ে যেও। আমি একাই যেতে পারতাম, কিন্তু শাশুড়ি মা এসব মানে। তুমি তো মিষ্টি খাবে না, আমি বরং তোমার জন্য চিনি ছাড়া চা আনি। লাবণ্য শাশুড়ি মার ঘরে ব্যাগটা দিয়ে বলল, মা, এতে 5 লাখ টাকা আছে। বাবাকে টাকাটা আমি আনতে বলেছিলাম। শাশুড়ি মা চমকে গিয়ে বলল, রাজা জানে? না মা, রাজা জানে না, আর জানবেও না। আমি টাকার জন্য আফসোস করেছিলাম ঠিকই, কিন্তু তোমাকে তো চাইতে বলিনি। লাবণ্য বলল, মা, এক ছাদের তলে আপনার সঙ্গে আমাকে থাকতে হবে। আপনি যদি আমার সঙ্গে ঠান্ডা লড়াইটা চালিয়ে যান, তাহলে আমারই কি ভালো লাগবে? আমি তো শুধু রাজাকে নিয়েই নয়, আপনাকে নিয়েও সংসার করতে চাই। ভয় পাবেন না মা, এই টাকার কথা কাকপক্ষিতেও জানবে না। এটা শুধু আপনার। শাশুড়ি মা খুশি হয়ে বলল, লাবণ্য, তোমার বাবাকে মিষ্টি দিয়েছো? ওনাকে দুপুরে খেতে বলেছ তো? মা, বাবা সুগার আছে, আমি চিনি ছাড়া চা করে দিয়েছি। ও মা, সে কি কথা, চলো আমি নিজেই বলবো। ঘরে এসে দাঁড়াতেই অনাদিবাবু বললেন, বেয়ান, এবার আমি উঠব।
বেয়াইমশাই, উঠবো বললে হবে? দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে তবেই যাবেন। অনেক ধন্যবাদ বেয়ান, খাওয়াটা পাওনা থাকলো, অন্যদিন অবশ্যই খাবো। রাজা অফিস থেকে ফিরেই লাবণ্যকে বলল, তোমার লাগেজ গোছানো রেডি? কাল বাদ পরশু আমরা বেরোচ্ছি, হোটেল বুক করাও হয়ে গেছে। লাবণ্য বলল, মাকে বলেছ? এই তো এক্ষুনি বলবো। রাজার মা শুনে বেশ খুশি খুশি মনে বলল, বেশ বেশ বাবা, ঘুরে আয়। কই লাবণ্য, মা আজ রাতে তুমি চিকেন কষা, বেগুন ভাজা, ডাল আর পনিরের তরকারি রান্না করো তো, দেখি তোমার হাতের রান্না কেমন। একে নতুন বিয়ের কোণে, তাই আবার ছেলে মানুষ বলে রান্না করতে দিতাম না। ওই একটু আধটু শখে রান্না করবে মা, আমি আছি তো। আর হ্যাঁ, কাল কিন্তু বেরোনোর জন্য সব গোছগাছ করে নিও, কিছু দরকারি ওষুধ নিতে ভুলো না। হানিমুন থেকে ফেরার পর লাবণ্য দুপুরে একদিন নিজের ঘরে বইপত্র ঘাটাঘাটি করছে, আসন্ন মৌখিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে। হঠাৎ শাশুড়ি মা বলল, লাবণ্য আসবো? লাবণ্য শশব ব্যস্তে বলল, আসুন মা, আমি তো একলাই আছি, অনুমতি নেওয়ার কিছু নেই। লাবণ্য, আমি তোমাকে কিছু বলতে এসেছি। বলুন মা। লাবণ্য, তোমরা যখন ছিলে না তখন দীর্ঘদিন পর আমি তোমার শ্বশুরমশাইকে পরপর দুদিন স্বপ্নে দেখলাম। লাবণ্য বলল, স্বপ্ন দেখে মন খারাপ? আপনি কি স্বপ্নটা বলবেন বলেই এসেছেন? শাশুড়ি মা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানো লাবণ্য, মানুষ অতীতকে বড় সহজেই ভুলে যায়। তোমার শ্বশুরমশাই আমাকে কিছু বলেননি, কিন্তু আমার মনে হয় তিনি আমাকে টাইম মেশিনে আমার অতীতে নিয়ে গেছিলেন। সেই কথাই তোমাকে বলবো। আমার জ্ঞান হবার আগে থেকেই আমি মামা মামির কাছেই মানুষ। আমার মামার পিঠোপিঠি দুই বোন একটু বড় হবার পর আলাদা খাটে, নরম গদি দেওয়া খাটে ঘুমাতো, আর তাদের আগলানোর জন্য আমি মাটিতে বিছানা করে ঘুমাতাম। ক্লাস 8-এ ওঠার পর মামি আমাকে স্কুল ছাড়িয়ে বাড়ির কাজে লাগালো। বিয়ের আগে পর্যন্ত আমি ভালো মন্দ খাবার শুধু তাকিয়ে দেখতাম। একবেলা সাদা সাপটা ভাত, জলখাবার, রাতে রুটি তরকারি, এই ছিল আমার দৈনন্দিন খাবার। দুই বোন আমাকে দেখিয়ে চকলেট মিষ্টি খেত। শুধু আমার থেকে 7 বছরের বড় মামাতো দাদা কখনো কখনো আমাকে লুকিয়ে চকলেট মিষ্টি খাওয়াতো। আমাকে সকাল থেকে রাত পর্যন্ত উদয়াস্ত খাটতে হতো। সামান্য ভুল ত্রুটি হলে মামি পাখার ডাঁটি দিয়ে মারত। এইভাবে প্রায় আমার 25 বছর বয়সে মামা একটা দোজবরে মুদির দোকানদার পাত্র ঠিক করলো। তার আগের পক্ষের একটা ছেলেও আছে, সে নিজের টাকা পয়সা খরচ করে বিয়ে করতে চায়। তোমার শ্বশুরমশাই আর আমার দাদা একই অফিসে চাকরি করতেন। বাড়ির মধ্যে একমাত্র ওই দাদাই আমাকে ভালোবাসত। দাদা আমার কথা তোমার শ্বশুরমশাইকে সবটা বলে অনুরোধ করেছিল, আমাকে একবার দেখে যদি পছন্দ হয় তাহলে বোনটাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আমি দেখতেও খুব সাধারণ ছিলাম। একবার দেখা এবং এক কথাতেই তোমার শ্বশুরমশাই আমাকে সামান্য গয়না দিয়ে রেজিস্ট্রি করে বিয়ে করে আনেন। মামাকে 5 টাকা খরচ করতে হয়নি। ওরও বাবা মা ছোটতেই মারা যান, তাই বিয়ের সেরকম অনুষ্ঠান হয়নি। বহুদিন আমরা ভাড়া বাড়িতে থাকার পর এই বাড়িটাও কিনতে পেরেছিল। রাজা তোমার শ্বশুরমশাইয়ের চেহারা আর গুণ দুটোই পেয়েছে। খুব ছোট থেকে কিছু না পেয়ে পেয়ে যখন এত ভালো বিয়ে হলো, ভালো মন্দ খাওয়া পড়ার কোনো অভাব রইল না। বলতে গেলে সে আমাকে উদ্ধার করে একটা ভদ্রস্থ জীবন দিল। তখন কৃতজ্ঞতার বদলে আশেপাশের লোকজনদের অবস্থা দেখে কেন আমার হলো না বলে আক্ষেপ করতাম। আমার বিয়ের আগের অবস্থান বেমালুম ভুলে গেলাম, অথবা ইচ্ছে করেই মনে রাখতাম না নিজের সাধারণ চেহারা, অথচ আমি চাইতাম আমার ছেলের বউ পরমা সুন্দরী হবে, প্রচুর গয়না, টাকা, ফার্নিচার সঙ্গে আনবে। লাবণ্য বলল, মা, পাত্রপক্ষ কিছু দাবি না করলেও সব বাবা মাই মেয়ের বিয়ের সময় তাদের মেয়েকে সাধ্যমতো সাজিয়ে গুছিয়ে বিয়ে দেন। ওরা এত টাকা নগদ বরপর না চাইলেও আমার বাবাও আরও কিছু গয়না সাধ্য মতো ফার্নিচার কিনে দিতেন। লাবণ্য বলল, একটা কথা বলবো মা? বলো না। আমার মনে হয় এই স্বপ্ন আপনার অবচেতন মনের অপরাধ বোধ থেকে দেখছেন। আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, রাজাকে গোপন করে এত টাকা আপনি খরচ করতেন কিভাবে? 10-20 হাজার টাকা হলে না হয় কথা ছিল, টাকাটা আপনি ব্যাংকে রাখতেও পারতেন না, সেখানেও জানাজানির ভয় ছিল। মা, আমি জানতাম আপনি এই গোপন টাকা কোনোদিনই হজম করতে পারতেন না, তবুও আমি বাবাকে বলে এটা দিয়েছিলাম। বলতে পারেন এটাও আমার একটা চ্যালেঞ্জ ছিল। লাবণ্য, তুমি খুব বুদ্ধিমতী মেয়ে। বিশ্বাস করো, মিথ্যে বলবো না, তোমার বাবার ওই টাকা গোপনে নেওয়ার পর প্রথমটা আমার খুব আনন্দ হয়েছিল। মনে মনে কত কিছু পরিকল্পনা করেছিলাম, কিন্তু কোথাও যেন একটা কাটা খচখচ করে বিচ্ছিল।
রাতে ভালো ঘুম হতো না। তারপর পর 2 দিন স্বপ্ন দেখলাম। তোমার কথাই ঠিক, হয়তো আমার অপরাধ বোধ থেকেই স্বপ্ন দেখেছি। আমার ঘুমন্ত বিবেক জেগে উঠল। আমার অতীত আমার চোখের সামনে ভেসে উঠল। মনে মনে রাজার কথাটাই ভাবলাম। সত্যি তো অন্যের টাকায় সুখ কেনা বড্ড অগৌরবের। ছেলেকে নিয়ে আমার গর্ব করা উচিত। সে তো যথার্থই তার বাপের মতো প্রকৃত পুরুষের কাজ করেছে। মা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তোমার আন্তরিক মা ডাককে আমি উপেক্ষা করেছি। আজ বলছি, তোমাকে অনেক ভাগ্য করে পেয়েছি মা। এই ব্যাগ শুদ্ধ টাকা তোমার বাবাকে ফেরত দিয়ে আমাকে গ্লানিমুক্ত করো। লাবণ্য বলল, মা, আপনি এ কথা অন্তর থেকে বলছেন? হ্যাঁ মা, আমি মন থেকে বলছি। মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার অপূর্ণ ইচ্ছাগুলো আমি আর রাজা পূর্ণ করব। তবে বাবা এই টাকা দান করে আর ফেরত নেবেন বলে মনে হয় না। মা, তাহলে আমি নিজেই তার কাছে ক্ষমা চেয়ে টাকা ফেরত দেব। 2 দিন পর লাবণ্য বাবার সঙ্গে বাপের বাড়ি গেল। বাবা এইবারে যথেষ্ট খাতির আপ্যায়নও পেলেন। 10 দিন পর লাবণ্য ফিরে এসে শাশুড়িমাকে প্রণাম করে বলল, মা, আমি একটা স্কুলে চাকরি পেয়েছি, আর টাকাটা আমি জোর করে ভাইয়ের পড়াশোনার জন্য দিয়ে এসেছি। তবে বাবা বলেছেন ভবিষ্যতে এই টাকা আমার আর রাজার নামেই রেখে দেবেন। এই মুহূর্তে বাবার টাকাটার খুব প্রয়োজন ছিল, না হলে আরও কিছু সামান্য জমি যা ছিল তা বেচতে হতো। কিন্তু ওই টাকা আমি আর কিছুতেই নেব না। শাশুড়ি মা বলল, মা, আমি নিজের সামান্য লেখাপড়া শিখেছিলাম বলে তোমার কাছে একবারও জানতে চাইনি তোমার লেখাপড়ার কথা। তুমি এত গুণী মেয়ে, লেখাপড়ায় রীতিমতো ভালো না হলে এই বাজারে চাকরি পাওয়া কি মুখের কথা? কিন্তু কবে কবে তুমি চাকরির পরীক্ষায় বসেছিলে, আমাকে একবারও বলনি তো। লাবণ্য বলল, মা, আমি রাজাকেও বলিনি। আসলে শেষ পর্বে আটকে যেতে পারি ভেবে বলিনি। তবে রিটিন পরীক্ষা দিয়েছিলাম, সেটাও জানতো। আচ্ছা মা, এই চাকরিটা পাবো জানলে কি আপনি টাকাটা নিতেন না? শাশুড়ি মা বলল, আর আমাকে লজ্জা দিও না মা। আসলে বিয়ের পর তোমার ব্যবহারে মনে মনে ঠিকই বুঝেছিলাম এ মেয়ে ঘর ভাঙতে আসেনি। না হলে আমার ফোনের কথা, আমার অবহেলার কথা সে ছেলেকে লাগিয়ে দিত। লাবণ্য, তুমি চাকরি না পেলেও আমি মনে মনে স্বীকার করেছিলাম তুমি একটা রত্ন। ছেলে মেয়েকে মানুষ করা তোমার বাবা মার সার্থক মা। একটু অপেক্ষা করো মা, আমি আসছি। একটু পরে একটা নেকলেস, 1 জোড়া কানবালা আর 1 জোড়া বালা নিয়ে এসে শাশুড়ি মা বলল, মা, আমি রাগে অন্ধ হয়ে একরত্তি সোনা দিয়েও তোমার মুখ দেখিনি। এই গয়না দিয়ে তোমার শ্বশুরমশাই আমাকে বিয়ে করে এনেছিলেন। পরে আরও কিছু ঘরে পড়ার গয়না আস্তে আস্তে দিয়েছিলেন। এগুলো তোমাকে দিলাম, আর প্রাণ ভরে তোমাদের আশীর্বাদ করছি। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।